হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 7 নিয়ে আলোচনা করবো। তো অনুশীলনী 7-এর আমরা 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যারা আগের ক্লাসগুলো এখনও অবধি দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে করব প্রথম যে অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের 10-এর দাগের অঙ্কটা। তো 10-এর দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে ফেলি, শোনো। চলো কি বলছে দেখো। বলছে ভাজক ও ভাগফল যথাক্রমে ভাগশেষে 3 গুণ এবং 4 গুণ। তাহলে ভাজক যদি 54 হয় তাহলে ভাজ্য কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। খুব ভালো একটি অঙ্ক। কিভাবে করি দেখো অঙ্কটা। কি কি তথ্য আমাকে দেওয়া আছে দেখো। কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমি প্রথমে নোট করছি। 10-এর অঙ্ক এটা। আমাকে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে যে ভাজকটা ভাগশেষের 3 গুণ। কি বলে দিয়েছে? ভাজক 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 সমান আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণিতক ভাগশেষ। ভাগশেষ, ঠিক আছে, এটা একটা বলে দিয়েছে। আচ্ছা, আর একটা কি বলে দিয়েছে? ভাগফলটা বলে দিয়েছে। ভাগফলটা বলে দিয়েছে ভাগশেষের 4 গুণ। 4 গুণ ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ। আচ্ছা, এই তথ্যটা দেওয়া আছে। আর একটা জিনিস বলে দেওয়া আছে এখানে, কি যে ভাজক বলে দেওয়া আছে। ভাজক ভাজক শুধু ভাজক বলে দেওয়া আছে কত? 54। বলে আমাকে কি বার করতে বলেছে? ভাজ্য সমান কত। ভাজ্য সমান কত হবে এটা আমাকে বার করতে হবে। দেখো এই তথ্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিভাবে বার করব ভাজ্য সেটা দেখো। তো ভাজ্য বার করার ফর্মুলা কি আমাদের? আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। এটা এবার আমার ভাজ্য বার করতে গেলে কি লাগবে? ভাজক লাগবে, ভাগফল লাগবে, ভাগশেষ লাগবে। কিন্তু ভাজকের মানটা শুধু দেওয়া আছে এখানে। দেখো ভাজক সমান একটা লেখা আছে 3 গুণিতক ভাগশেষ। তো আমরা এখানে কি করব দেখো কাজটা। এখানে এই লাইনটা থেকে আমরা ভাগশেষ বার করে নেবো। কিভাবে ভাগশেষ বার করতে পারি আমি তোমাদেরকে এইখানটা করে দেখাচ্ছি। দেখো, তো ভাজকের জায়গায় কত লিখবো? আচ্ছা, এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি। আমরা লিখছি এটা আগে লিখছি, তারপরে এদিকে এটা লিখবো। তাহলে 3 গুণিতক ভাগশেষ ভাগশেষ, ঠিক আছে। এইটা থেকেই লিখছি, এই লাইনটা থেকেই কিন্তু এটা লিখছে। 3 গুণিতক ভাগশেষ আগে লিখছি, তারপরে ওদিকে ডান দিকে লিখছি ভাজক হলো। দেখো 3 গুণিতক ভাগশেষ যেমন আছে লিখলাম। ভাজকের মানটা আমাকে এখানে দেওয়া আছে দেখো কত? 54। তাহলে আমি ভাজকের জায়গায় কত বসাতে পারবো? 54 বসাতে পারবো। 54 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কি বার করবো? এখান থেকে ভাগশেষ বার করবো। দেখো, তাহলে ভাগশেষ বার করব। তো ভাগশেষ কিভাবে বার করব? এই দেখো, ভালো করে দেখো, এদিকে 54 আছে, যেমন 54 থাকলো। এবার কি করব? 3টে দিকে গুণ আছে, সমানের এদিকে এলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 54 ভাগ 3 মানে কত হয়ে গেল? 3 8 এবং 54, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আমরা কিসের মান পেয়ে গেলাম? ভাগশেষ পেয়ে গেলাম। এবার দেখো ভাগশেষের একটা মান পেয়ে গেছি, পূর্ণ মান এরকম একটা সংখ্যায়। ভাজকের মানও দেওয়া আছে। আর একটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, আমার ভাগফলের মান বের করতে হবে। তো ভাগফলের মানটা কিভাবে বার করব? এইখানটায় করছি, দেখো এইখানটায় ভাগফল। তো ভাগফল সমান আমরা কি লিখতে পারি? দেখো এইখানেই আমরা পেয়েছি যে কি, ভাগফল সমান 4 গুণ ভাগশেষ। তাহলে লেখো যে ভাগফল সমান 4 গুণ ভাগশেষ আছে। ভাগশেষের জায়গায় আমরা কত বসাবো? 18 বসাবো। চলো তাহলে ভাগফল পেয়ে যাবো। 4 8 32, 2 হাতে থেকে 3, 4 আর 3 7, 72, ঠিক আছে। তাহলে ভাগফলও পেয়ে গেলাম কত? 72। ভাগশেষ পেলাম 18, আর এই ভাজক পেলাম কত? 54। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজক কত? 54 গুণ ভাগফল কত? ভাগফল দেওয়া আছে 72। আচ্ছা, ভালো কথা লিখলাম। যোগ ভাগশেষ কত? ভাগশেষ দেওয়া আছে আমার 18, ঠিক আছে। এই সবগুলো ক্যালকুলেশন আবার করলে আমার আনসার চলে আসবে। তাহলে পাশে কি করব? 72 আর 54 গুণটা করে নেবো।
তাহলে 72 আর 54কে গুণ করে নেব। 4 2 8, 4 7 28, 288 হলো। 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 5 7 35 এর আগে 36 হলো। 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 5 7 35 এর আগে 36, তাহলে 8 নামলো 8 নামলো 8 নামলো 3, তাহলে কত হলো 3 8 8 8 যোগ 18। তাহলে এবার কি করবো, যোগ করে দেবো। 8 আর 8 16, 6, হাতে থাকে 1, 8 আর 9 আর 10 শূন্য, হাতে থাকে 1, ঠিক আছে, হাতে থাকে 1, 8 আর 9, আর এখানে 3, 3 9 0 6, এটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, খুব সোজা অঙ্ক। যে যে তথ্যগুলো দেওয়া আছে আমি সেই তথ্যগুলোকে বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করেছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো। দেখে নাও একবার ভালো করে, দেখে নাও অঙ্কটা, খুব সোজা অঙ্ক কিন্তু, আর ইম্পর্টেন্ট অঙ্ক একটি। ঠিক আছে, তো এই গেল আমাদের 10-এর দাগের অঙ্কটা। এর পরবর্তী আসবো আমরা 11-র দাগের অঙ্কে, এটা বুঝলাম। এবার আসবো আমরা কতটা, 11-র দাগের অঙ্কে। চল 11-র দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। তো বলছে একটি চৌবাচ্চায় 231 লিটার জল ধরে। ভালো করে বুঝবে, একটি চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় কত লিটার জল ধরে, 231 লিটার। তুমি প্রথমে 7.5 লিটার জল ধরে এমন একটি বালতি দিয়ে চৌবাচ্চাতে 24 বালতি জল ঢাললে। পরে তোমার বোন অন্য আরেকটি ছোট বালতি দিয়ে আরও 12 বালতি জল ঢালায় চৌবাচ্চাটি ভর্তি হলো। তোমার বোনের বালতিতে কত লিটার জল ধরে সেটা আমাকে জানতে চেয়েছে। তো বুঝে নাও অঙ্কটা কিভাবে করছি। 11-র অঙ্ক, এটা ভালো অঙ্ক। তো চৌবাচ্চাতে মোট কতটা জল ধরে সেটা আমি লিখে ফেলছি। চৌবাচ্চায় মোট জল ধরে, লিখছি এটা, যে চৌবাচ্চায় মোট জল ধরে সমান 231 লিটার। ঠিক আছে, এটা জল ধরে। আচ্ছা, আমি কতটা জল ঢেলেছি, আমি জল ঢেলেছি মোট 24 বালতি, আর প্রত্যেক বালতিতে কত লিটার করে জল ধরে, 7.5 লিটার করে। তাহলে আমি মোট কতটা জল ঢাললাম, তাহলে আমার বালতিতে যা জল ধরে সেটার সঙ্গে কি গুণ করব, যত বালতি জল ঢেলেছি সেই বালতির সংখ্যাকে গুণ করে দেবো। তাহলেই আমরা কি কত লিটার জল ঢেলেছি সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো সেটাই করব, যে লিখছি তাহলে আমি জল ঢাললাম কতটা জল ঢাললাম আমি, আমার এক একটা বালতিতে কতটা করে জল ধরে, 7.5 লিটার করে, আর মোট হচ্ছে 7.5 লিটার জল ধরে। মোট ক বালতি জল ঢেলেছি, 24 বালতি জল ঢেলেছি, তাহলে এত মোট লিটার জল আমি কিন্তু ঢেলেছি। তো এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে প্রথমে কি করব, 75 সঙ্গে 24কে গুণ করে দেবো পাশে। 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 4 7 28 আর 2 30। ঠিক আছে, গুণ 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 7 2 14 আর 1 15, 150 শূন্য শূন্য, 5 আর 3 8। তাহলে সরি কত বেরোলো, 1 8 2 শূন্য। এবার দেখো এখানে আছে একটার পর দশমিক আছে, তার মানে এখানে একটার পর দশমিক দিয়ে এই শূন্যটাকে কেটে দেবো। তার মানে হিসাব মতন হয়ে গেল কত আমার, এটা 180 লিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানতে পারলাম, যে আমি কতটা জল ঢেলেছি এখন অবধি আমি কতটা জল ঢেলেছি, 180 লিটার জল কিন্তু আমরা অলরেডি ঢেলে ফেলেছি। অলরেডি আমরা নয়, মানে আমি ঢেলেছি শুধুমাত্র। ঠিক আছে, তাহলে বাকি আছে কতটা এখনো চৌবাচ্চাটা, বাকি কি করে বার করব, মানে এখনো ভর্তি হতে বাকি কতটা আছে। মোট তো 231 লিটার জল ধরে চৌবাচ্চাটাতে, তাহলে আমি এতটা ঢেলে ফেলেছি, তাহলে যেটা বাকি পড়ে আছে সেটা বাকি বার করতে গেলে কি করতে হবে, এটা থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকি জল কি করে বার করব, যে চৌবাচ্চাটি ভর্তি হতে বাকি আছে, চৌবাচ্চাটি ভর্তি হতে বাকি আছে কত লিটার জলের জন্য, মোট হচ্ছে 231 লিটার জল ধরে, তার থেকে বাদ দেবো 180 লিটার। তাহলে 231 থেকে আমরা 180কে বাদ দিয়ে দেবো। তাহলে 1 নামলো 8 কত 13, 8 9 10 11 12 13, 5 13, হাতে থাকে 1, তাহলে কত হচ্ছে 51 লিটার।
ঠিক আছে, 51 লিটার এখনো বাকি আছে। তো এই 51 লিটার জলটা কে ঢেলেছে বলো তো? আমাকে বলেছে কি আমার বোন এসে 51 লিটার জলটা মানে বাকি যেটা আছে সেই বাকি জলটা ঢেলেছে। তাহলে 51 লিটার জল সে ঢেলেছে। তো এবার দেখুন লাস্টের অংশটা পড়ো, তাহলে বুঝতে পারবে এখানটায় যে একটি ছোটো বালতি দিয়ে আরও 12 বালতি জল ঢালা চৌবাচ্চাটি ভর্তি হলো। তার মানে আমি তোমাকে একটা ছবি এঁকে বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে। তো এরকম ধরো একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চা, ঠিক আছে। তো ওই চৌবাচ্চায় সম্পূর্ণ চৌবাচ্চাটা মোট হচ্ছে তোমার কত লিটার জল ধরে? 231 লিটার। তার মধ্যে আমি বললাম যে কি আমি এতটা জল ঢেলে ফেলেছি, এতটা জল ঢেলে ফেলেছি মানে কতটা জল? এই জলটা হচ্ছে 180 লিটার জল। তাহলে বাকি যে জলটা পড়ে আছে এইটুকুনি উপরের অংশটুকু, এই জলটা হচ্ছে আমি বার করলাম কত? 51 লিটার। তো এই জলটা কে ঢেলেছে? এই জলটা আমার ঢেলেছে বোন। আচ্ছা, কটা বালতি দিয়ে ঢেলেছে? মোট এটা ক বালতি জল? 12টা বালতি দিয়ে বাকি জলটাকে ঢেলেছে। ক বালতি জল? 12 বালতি, ঠিক আছে। তো 12 বালতি জল এর মধ্যে আছে, মানে বাকি জলটা। তো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কি এক একটা বালতিতে কত লিটার করে জল ধরে সেটা বার করতে হবে। তো 12 বালতিতে কত লিটার জল ধরছে? 51 লিটার। তাহলে এক বালতিতে কতটা জল ধরবে? ঐকিক নিয়ম করব, ঠিক আছে। তো এটাই করো, চলো। তাহলে এটা লেখো যে 12 বালতিতে জল ধরে, 12 বালতিতে জল ধরে সমান 51 লিটার, ঠিক আছে। তাহলে এক বালতিতে জল ধরবে সমান হচ্ছে 51/12 এটা লিটার। কেন এক বালতিতে 51/12 হলো? কারণ দেখো 12 বালতিতে যা জল ধরে এক বালতিতে তার থেকে কম ধরবে, আর কম ধরলে আমাদের ঐকিক নিয়ম কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করে দিয়েছি, তাহলে পাশে এখানে ভাগটা করে আমি বসিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো 51কে ভাগ করবো 12 দিয়ে, তাহলে 4×12 48 হচ্ছে, 5×12 60 হয়ে যাবে। তাহলে 8 কত? 11, 3 11, 8 9 10 11, 3 11, 4 আর 5, দশমিক খাওয়াও শূন্য বসাও। তাহলে 12×2 24, 4 কত? 10, 6 10, দশমিকের জন্য একটা শূন্য পাবো, 5×12 60 হলো। তাহলে 4.25 এত লিটার। তাহলে যে বোনের যে বালতি, বোন হচ্ছে বোনের বালতিতে কতটা করে জল ধরে? তাহলে 4.25 লিটার করে জল ধরে। এটাই তোমাদের হচ্ছে উত্তর। দেখে নাও, খুব সোজা অঙ্ক। 11 অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই গেল আমাদের কত অঙ্কটা? 11 অঙ্ক। এর পরবর্তী আসবো আমরা 12 অঙ্কতে। এর পরবর্তী কোন অঙ্কটায় আসবো? 12 অঙ্কটায়। ক্লিয়ার? চলো দেখো 12 অঙ্ক কি বলছে পড়ে শোনাই একটি। বলছে একটি বড় ড্রামে 85 লিটার তেল ছিল। ভালো করে বুঝবে, একটি বড় ড্রামে 85 লিটার তেল ছিল। প্রথমে তা থেকে 29.875 লিটার তেল একটি ছোট ড্রামে ঢেলে রাখা হলো। তো বাকি তেল 45টি পরিবারকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রতিটি পরিবার কত লিটার করে তেল পেলো বা পাবে সেটা আমাকে জানতে চাইছে। তো মোট একটি বড় ড্রামে কতটা তেল ছিল এটা লিখে ফেলি, যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে ফেলি। দেখো এটা খুব সোজা ব্যাপার অঙ্কটা, ঠিক আছে। এটা তোমরা নিজেরাও করতে পারবে আশা করছি। তাহলে এটা 12 অঙ্ক, যে মোট তেলের পরিমাণ কত? একটি বড় ড্রামে মোট তেলের পরিমাণ হচ্ছে 85 লিটার। বড় ড্রামে মোট তেলের পরিমাণ 85 লিটার, ঠিক আছে। কত লিটার? 85 লিটার। প্রথমে তা থেকে বলছে 29.875 তেল ছোট ড্রামে ঢেলে রাখা হলো। আচ্ছা, তাহলে ছোট ড্রামে ঢেলে রাখা হলো কত লিটার? ছোট ড্রামে তেল রাখা হলো সমান কতটা তেল? 29.875 লিটার, ঠিক আছে। তাহলে বাকি তেল, কি করে বার করব?
তাহলে কতটা তেল বাকি পড়ে রইলো, মানে বড় ড্রামে বাকি তেল কতটা পড়ে রইলো, তাহলে ছিল মোট 85 লিটার, তার মধ্যে 29.875 লিটার ছোট ড্রামে ঢালা হয়ে গেল। তাহলে বাকি তেল বার করতে গেলে কি করব, 85 থেকে বিয়োগ করে দেবো 29.875 লিটার। তো বিয়োগটা এখানে করে দেখাচ্ছি, দেখো 85.0 নিয়ে নিলাম আমি, তারপর 29.875, ঠিক আছে। 5 কতয় 10, 5-এ 10, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 কতয় 10, 2-এ 10, হাতে থেকে 1, 8 একে 9, 9 কতয় 10, 1-এ 10, হাতে থেকে 1, 9 একে 10, 10 কতয় 15, 5-এ 15, হাতে থেকে 1, 2 একে 3, 3 কতয় 8, 5-এ 8। তাহলে আমরা কত পেলাম, 55.125 লিটার। তাহলে এটা হচ্ছে তোমার বাকি তেল। আর এই বাকি তেলটাকে কি করা হয়েছে, 45টি পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে 45টি পরিবারকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে এক একটি পরিবার কতটা করে তেল পাবে আমাকে বার করতে হবে। তাহলে এই কথাটাই লিখবো যে কি, 45টি পরিবার পেলো কতটা তেল, এতটা তেল। তাহলে এইভাবে লিখবো যে 45টি পরিবার পেল সমান হচ্ছে 55.125 লিটার তেল, ঠিক আছে। তাহলে একটি পরিবার কত লিটার তেল পাবে, দেখো কম পাবে নিশ্চয়ই, তাহলে ভাগ করে দেবো। তাহলে 55.125কে ভাই দিয়ে লিখছি 45, এত লিটার তেল, ঠিক আছে। তাহলে এটা কি করবো, একটু ভাগও করতে পারো তোমরা, অথবা কাটাকুটিও করতে পারো। তো কাটাকুটি করলেও সোজা হবে আমার বলে মনে হয়, ঠিক আছে। তো আমি কাটাকুটি করেই দেখাচ্ছি, তোমরা ভাগও নিজেরা করে নিতে পারো, ঠিক আছে। খুব সোজা, দেখো কাটাকুটিটা, দেখো এই দশমিকটা তুলবে, নিচে হচ্ছে একের পিছনে শূন্য বসাবে, 3টে শূন্য বসবে। কেন 3টে শূন্য বসবে, দেখো এখানে 3টের পর দশমিক ছিল বলে, ঠিক আছে। ক্লিয়ার। এবার কাটাকুটি করো, এটা 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 55, 5 দিয়ে খাচ্ছি, দেখো 5 9 45, উপরটা 5 11 55, 5 2-এ 10, 5 11 55 হলো। আচ্ছা, 5 11 যেই 55 হয়, 5 একে 5, 5 একে 5। এবার হচ্ছে দেখো, এককে তো আমি 5 দিয়ে ভাগ করতে, দুটো সংখ্যা আমাদের হচ্ছে, সেখানে একটা শূন্য বসবে। তাহলে 5 2-এ 10, 5 5-এ 25, ঠিক আছে, এটা হলো। এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 6 7 8 9, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 10 11 2 হয়েছে, ঠিক আছে। 2 3 6 18 20, আবার 2 3 7 21, 3 5 15, ঠিক আছে, এটা হয়েছে। আবার বোধহয় 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 1-এ 3, 3 2-এ 6, তারপরে হচ্ছে 3 2-এ 6 7, 3 5 15 হলো। তাহলে এটা দাঁড়ালো আমার 1 2 2 5, নিচে একের পিছনে 1 2 3টে শূন্য। এবার দেখো যটা শূন্য আছে তটার পর দশমিক দিয়ে দেবো, 3টের পর, মানে 1.125 লিটার, ঠিক আছে। তাহলে গ্রামের প্রত্যেকটা পরিবার কত লিটার করে তেল পাবে, 1.125 লিটার করে তেল পাবে। তোমরা এটা এইভাবে কাটাকুটি করেও করতে পারো, অথবা তোমরা ভাগ করেও নিতে পারো, যেটা সুবিধা মনে হবে সেটাই করবে, ঠিক আছে। তো এই গেল আমাদের 12 দাগের অঙ্ক। আশা করছি বোঝা গেছে, খুব একটা শক্ত নয়, অঙ্কগুলো সোজা। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু অনায়াসেই সব অঙ্কগুলোকে সলভ করতে পারবে, ঠিক আছে। তো এর পরবর্তী আসবো আমরা 13 দাগের অঙ্কটায়। তো এটা বুঝলাম, 13 দাগের অঙ্কে চলো, 13 দাগের অঙ্ক কি বলছে দেখা যাক। তো একটি জিপে করে বলছে, ভালো করে শোনো অঙ্কটা। বলছে একটি জিপে করে কলকাতা থেকে বর্ধমান ও আসানসোল যেতে যথাক্রমে 3 ঘন্টা 30 মিনিট ও 6 ঘন্টা 25 মিনিট সময় লেগেছে। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার হলে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব কত হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কিভাবে করা যেতে পারে, দেখো তোমাদেরকে একটা ছবি আঁকছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ক্লিয়ার হবে। তো এটা কত অঙ্ক, 13 অঙ্ক। তো প্রথম হচ্ছে কি, কলকাতা থেকে বর্ধমান, আমি কলকাতা লিখছি প্রথমে এখানে, কলকাতা, তারপর আসবে বর্ধমান, তাই তো, বর্ধমান, তারপর আসবো কোথায়, আসানসোল, আসানসোল,
ঠিক আছে, এই কলকাতা, এই বর্ধমান, এই আসানসোল, ভালো করে বুঝবে। এবার কি বলেছে যে জিপে করে যাচ্ছ তুমি, কলকাতা থেকে বর্ধমান যেতে সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। এই কলকাতা থেকে তুমি বর্ধমান পৌঁছবে, মানে এখান থেকে বর্ধমান যেতে সময় লাগবে তোমার কতটা, 3 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট, ভালো করে বোঝো। আর কলকাতা থেকে একবারে আসানসোল যেতে সময় লাগবে তোমার কত, বলে দিয়েছে 6 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট, ভালো করে বোঝো। আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে বর্ধমান, কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব, মানে কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব, ডিস্টেন্সটা কতটা বলে দিয়েছে, 90 কিলোমিটার, 90 কিমি। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব কত, এটা বার করতে। অঙ্কটা কিন্তু খুব সোজা একটি অঙ্ক, দেখো কিভাবে করি, ভালো করে বুঝবে। তো কলকাতা থেকে জিপে করে বর্ধমান যেতে সময় লাগছে কতটা, 3 ঘন্টা 30 মিনিট। আবার কলকাতা থেকে জিপে করে আসানসোল যেতে সময় লাগছে 6 ঘন্টা 25 মিনিট। আর কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে কত বলে দিয়েছে, 90 কিলোমিটার। তাহলে আমি এইখান থেকে একটা জিনিস লিখতে পারি কি, যে 3 ঘন্টা 30 মিনিটে জিপ গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 90 কিলোমিটার, তাই তো। কারণ হচ্ছে কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব বলে দিয়েছে 90 কিলোমিটার, তাহলে বর্ধমান যেতে সময় লাগে কত, কলকাতা থেকে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 3 ঘন্টা 30 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করছে, 90 কিলোমিটার। তাহলে আমরা এই কথাটা লিখবো কি, যে 6 ঘন্টা 25 মিনিটে হচ্ছে সে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে জিপ গাড়িটা। তাহলেই তো পেয়ে যাবো যে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব। কেন পেয়ে যাব, কারণ হচ্ছে কলকাতা থেকে আসানসোল যেতে সময় লাগবে আমাকে বলে দিয়েছে 6 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, তো দেখো কিভাবে করি, বুঝতে পারবে না করলেই অঙ্কটা। তাহলে দেখো আমরা এখানে একটু লিখে নেবো যে কি, কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব কত, 90 কিমি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 3 ঘন্টা 30 মিনিট মানে কত, 3 ঘন্টা মানে কত, 3 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে যেতে চাই, তাহলে 60 দিয়ে গুণ করলাম, আর 30 ছিল যোগ করে দিলাম, এত মিনিট। তার মানে এটা কত হচ্ছে, এত মিনিট মানে 318, 180 প্লাস 30 মানে হচ্ছে কত, 210। 210 মিনিটে অতিক্রম করে কত কিলোমিটার, 90 কিমি। তাহলে 1 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে, কম দূরত্ব অতিক্রম করবে, তাহলে ভাগ করব 90/210 কিলোমিটার। আচ্ছা, এবার দেখো 3 ঘন্টা 30 মিনিট হলো, এবার 6 ঘন্টা 25 মিনিট মানে আমি একটু বার করে নিচ্ছি, 6 ঘন্টা 25 মিনিট মানে এখানে কত, দেখো 6 ঘন্টা 25 মিনিট মানে কত মিনিট বার করবো, 6 × 60 + 25, ঠিক আছে, এত মিনিট। তাহলে এটা কত হবে, 6×6 = 36, 360 + 25, এত মিনিট। তার মানে এটা কত হচ্ছে, তাহলে 5, 6 × 2 = 8, আর এখানে 385 মিনিট। তাহলে 385 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট মানে 385 মিনিট। তাহলে 385 মিনিটে অতিক্রম করবে নিশ্চয়ই আরো বেশি দূরত্ব, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 300, তাহলে আমার আগে থেকে ছিল হচ্ছে 90, এটা তার সাথে গুণ হচ্ছে 385 আর নিচে 210। এবার এটাকে কাটাকুটি করলেই কিন্তু আমার আনসার চলে আসবে। দেখো কিভাবে আসে, 3 দিয়ে কাটছি, 3 × 3 = 9, 3 × 7 = 21, এবার 7 দিয়ে কাটছি, 7 × 1 = 7, 5 × 7 = 35, 34 × 37 = 38, আবার হচ্ছে 5 × 7 = 35, 55 হচ্ছে। ঠিক আছে, তাহলে 3 × 55 মানে এটা করলে কত হচ্ছে তোমার আনসারটা, 5 × 3 = 15, 5 হাতে থাকে 1, 5 × 3 = 15, 1 = 16, 165 কিমি। তাহলে এই 165 কিলোমিটার হচ্ছে কি কলকাতা থেকে আসানসোলের দূরত্ব। বোঝা গেল, কোনটা বোঝা গেছে, 5 × 3 = 15, 5 হাতে থাকে 1, 5 × 3 = 15, 1 = 16, 165 কিলোমিটার। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস, মানে 13 অঙ্কটা আশা করছি বোঝা গেছে আমি কি করলাম অঙ্কটাতে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবে, ঠিক আছে, তো তত অবধি মন দিয়ে পড়তে থাকো, যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে, ঠিক আছে।
ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।